আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বারুইপুরে গ্রেপ্তার আরও 22 অতৃপ্ত আত্মা। রাতভর পুলিশি অভিযানে পিটিয়ে খুন ও তাণ্ডব চালানোর ঘটনায় ধৃত বেড়ে 40। বিজেপিতে যোগ দিলেন সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ। দুর্নীতি মুক্তদের আগেই পাশে চেয়েছি, শ্রমিকের মুখে ফের ভালো তৃণমূল তথ্য। ডিজে মন্তব্য মামলায় অস্বস্তি বাড়ল অভিষেকের। সাক্ষী হিসাবে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করতে চায় সিআইডি। ডিম্বাস্ত্র বাঙালির আবিষ্কারে মুগ্ধ দিলীপ। এনকাউন্টারের বিরোধী বুদ্ধিজীবীদের মাথায় মারার নিদান পঞ্চায়েত মন্ত্রীর। বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী ইউসুফ পাঠান। শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা। বারুইপুরে এনকাউন্টারের রাতে কি ঘটেছিল তদন্তভার দেওয়া হলো সিআইডিকে। পাশাপাশি চলবে বিচার বিভাগীয় তদন্ত। ওরা বলেছিল বারুইপুরে গণপিটুনিতে মৃত নির্দোষ ইন্দ্রজিৎকে নিয়ে মুখ খুললেন বাবা। দরজা ভেঙে কোল থেকে টেনে নিয়ে গিয়ে গণপিটুনি চলে। বারুইপুরে গণরোষের বলি ইন্দ্রজিতের মা বাবা ভেঙে পড়েছেন কান্নায়, দাবি বিচারের। ঘরে ফিরে নবজাতকের মুখদর্শন, যন্ত্রণায় প্রলেপ বাংলাদেশে। পুশব্যাক হওয়া দানিশের কি বলছেন সুইটি। পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের 3 শিশুর। খেজুরিতে মর্মান্তিক পরিণতি। শেষ করে দিতে হবে বাবার সরকারি চাকরি, 10 কোটির সম্পত্তির লোভ। জয়পুরে সুপারি দিয়ে মাকে খুন করালেন কন্যা। 25 মাসে টাকা দ্বিগুণ, টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। হাওড়ায় পুলিশের জালে মা ছেলে সহ 6 জন। 100 কোটির প্রতারণা। কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা। রাজ্যের 10 জায়গায় ইডির তল্লাশি। দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। পুরনো কাসুন্দি ঘেটে 91 পাতার সেই চিঠি বের করলেন ঋতব্রত। নেত্রীর মুখস্থ বললেন কুণাল। গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা, কড়া পদক্ষেপ পুলিশের। অঙ্গনারী কর্মী সহায়িকাদের জন্য বড় সুখবর। মাসিক সাম্মানিক 5,000 টাকা বাড়ল রাজ্য সরকার। সব শুনে তাজ্জব বনে যাচ্ছি। অভিষেকের চার্টার্ড বিমান ও ক্যামান যোগ নিয়ে তদন্তের দাবি কুণালেরও। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষের নাম। সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। তোমার বাড়ির বিছানায় নাচিনি, প্রয়োজনে সেটাও করব। মমতার মিছিল নিয়ে বিস্ফোরক দিলীপ। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান আচমকা হাজির নবান্নে। তাহলে কি জল্পনায় সত্যি হচ্ছে শেষমেশ? নজিরবিহীন বাটপাড়ি। তৃণমূলের তহবিলের তছরূপের অভিযোগে এবার সরাসরি সুপ্রিম কোর্টের পথে ঋতব্রত। অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি। মালদায় বিডিও অফিস ঘেরাও করে মহিলাদের তুমুল বিক্ষোভ। খুনে অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। ফাইল খুলতেই একযোগে তল্লাশি সিট এসটিএফ ফরেন্সিকের। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকের শেষে মুখ খুললেন প্রসেনজিৎ। ডোমকলে আবারও সিপিএমের বড় সাফল্য। এলাকা জুড়ে জয়ের উচ্ছ্বাস বামেদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। বারুইপুর কাণ্ডে অতৃপ্ত আত্মাদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার গোলমাল তাণ্ডবে অভিযুক্তদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের ওপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে রাতভর অভিযান চালিয়ে আরও 22 জনকে গ্রেপ্তার করল পুলিশ। গোলমালের ঘটনায় বুধবারই 18 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে বাকি অভিযুক্তদের খোঁজেও রাতভর চলে তল্লাশি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাতে আরও 22 জনকে পাকড়াও করা হয়। এই নিয়ে গোলমালের ঘটনায় মোট 40 জন অভিযুক্ত ধরা পড়লেন তদন্তকারীদের হাতে। বারুইপুরের নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধারের দিন রবিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। বারুইপুর কাণ্ডে স্রেফ সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুন করে একদল জনতা।
রেল অবরোধ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশের ওপর হামলার অভিযোগও ওঠে। পুলিশ সূত্রে খবর, সমাজ মাধ্যমে ওই বিশৃঙ্খলার যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছিল সেগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। বারুইপুরে কিশোরীর দেহ উদ্ধারের পরে রবিবারই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। দোষীদের বিরুদ্ধেও সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, গোলমালের ঘটনায় যারা জড়িত তাদেরও কাউকে রেয়াত করা হবে না। গণপিটুনির যে মামলা হয়েছে তার নেপথ্যে সাম্প্রদায়িক যোগ থাকতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। নাবালিকার দেহ উদ্ধারের পর বারুইপুরে যে তাণ্ডব চলেছে তাতে বিরোধীদের প্ররোচনার অভিযোগ তুলেছেন তিনি। বারুইপুরের তাণ্ডব প্রসঙ্গে গত সোমবার মুখ্যমন্ত্রী বলেন, বাকি যারা অতৃপ্ত আত্মা রয়েছেন, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গিয়েছেন, এখনও ঘরে রয়েছেন, 3 জন মিলে যে 3টে কাণ্ড করেছেন তাদেরও ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। পরের দিন মঙ্গলবার বারুইপুরে যান শুভেন্দু। সেখানে তিনি জানান, নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পরে যে যুবককে সন্দেহভাজন মনে করে পিটিয়ে খুন করা হয় তিনি নির্দোষ ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্তে এবার সিআইডি গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসাবে তলব করল। বৃহস্পতিবার বেলা 12টায় তাকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সিআইডি সূত্রের খবর, এই মামলায় তার বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করছে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক বলে অভিযোগ করেন রাজীব। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্র থেকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিকর্ণ যখন নিজের কেন্দ্রে ফিরছিলেন সে সময় ক্যানিংয়ে তার ওপর হামলা হয়। বিকর্ণের অভিযোগ, ওই দিন গোসাবা ফেরার পথে ক্যানিংয়ে তৃণমূল কার্যালয় থেকে আমার ওপর হামলা হয়েছিল। হামলায় আমি ছাড়াও আমার সঙ্গে থাকা কর্মী সমর্থকেরাও জখম হন। হামলার সময়ে ওই কার্যালয়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস নিজে উপস্থিত ছিলেন বলে অভিযোগ বিকর্ণের। বিকর্ণ দাবি করেন, হামলার সময় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল তৃণমূল কর্মীরা। ওই হামলার ঘটনায় ক্যানিং থানাতে অভিযোগও দায়ের করেন বিকর্ণ। এই বিষয়ে পরেশরাম দাসের সঙ্গে আনন্দবাজার.com যোগাযোগ করলে তিনি বলেন, ফল প্রকাশের রাতে বিকর্ণবাবু এবং তার দলের লোকজন আমার বিধায়ক কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকেরা খারাপ অঙ্গিভঙ্গি করছিলেন, যা নিয়ে আমাদের কর্মীদের সঙ্গে সামান্য বচসা হয়। এর বেশি কিছু নয়। পুলিশ উপস্থিত ছিল, হামলার ঘটনা ঘটেনি। তারপরেও বিকর্ণবাবু থানায় এফআইআর করেছেন। সেই মামলায় আমি জামিন নিয়েছি। একটা ছোট ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। সিআইডি সূত্রে খবর, এই ঘটনাটি ডিজে মামলা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। সেই কারণেই অভিযোগকারীর বয়ান রেকর্ড করতে ডাকা হয়েছে। ডিজে মামলায় ইতিমধ্যেই উচ্চ এবং নিম্ন 2 আদালতেই অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে 2 বার হাজিরা এড়িয়েছেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন অভিষেক, কিন্তু সেখানেও স্বস্তি পাননি তিনি। বুধবার বিধাননগর নিম্ন আদালতে অভিষেক হাজিরা এড়ানোর পর তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিআইডি। 18 জুলাই ফের তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দিন নির্ধারণ করেছে আদালত। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন 3 তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চেক বড়াইক। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির দপ্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন রাজ্যসভার প্রাক্তন 3 সাংসদ। তারপরেই শ্রমিক জানিয়ে দেন, এই যোগদান ব্যতিক্রমী ঘটনা। তবে তৃণমূল নেতাকর্মীদের যোগদান করানোর বিষয়ে যে নীতি তাদের ছিল তা থেকে কোনো মতেই বিচ্যুতি নয়। তিনি স্পষ্ট বলেন, তৃণমূল থেকে যারা দুর্নীতি করেননি তাদের আগেই পাশে চেয়েছে বিজেপি। রাজ্যসভার 3 আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরের দিন বৃহস্পতিবার সুখেন্দুদের এই যোগদানের পরেই জোরালো হচ্ছে জল্পনা। তবে কি এবার এই 3 জনকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠাবে বিজেপি? শ্রমিক যদিও তা স্পষ্ট করেননি। জল্পনা জিইয়ে রেখে বলেন, চর্চা চলুক না। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে শ্রমিক জানিয়েছিলেন তৃণমূলের নেতাকর্মীদের দলে জায়গা দেওয়া হবে না। পরে সেই শ্রমিকই আবার ভালো তৃণমূলের জন্য দরজা খোলা বলে মন্তব্য করেছেন। দাবি করে শোরগোল হয় রাজনৈতিক পরিসর থেকে সমাজ মাধ্যমে।
যদিও শ্রমিক নিজে বলেছিলেন তিনি সে ধরনের তথ্য দেননি, তবে চুরি না করা তৃণমূল নেতাদের বিষয়ে দলের দরজা খোলার কথা চিন্তাভাবনা করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ বিজেপিতে যোগদানের পরেই শ্রমিকের মুখে শোনা গেল সেই পুরনো তথ্যই। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের জন্য দরজা বন্ধ, সে কথা আগে বলেছিলাম, এখনও বলছি। আজকের যোগদান ব্যতিক্রমী ঘটনা, কোনো বিচ্যুতি নয়। তিনি স্মরণ করিয়ে দেন ইংরেজি একটি প্রবাদ, এক্সপ্রেশন প্রুফ দ্য ল। তারপরেই তিনি বলেন, তৃণমূলের যারা দুর্নীতি করেননি, মানুষের উপরে অত্যাচার করেননি, চাকরি বিক্রি করেননি, মানুষের অধিকার কেড়ে নেননি, তাদের কাছে আমাদের আহ্বান ছিল, আপনারা এগিয়ে আসুন, তৃণমূলকে সরিয়ে দিন। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। শ্রমিক এখানেই থামেননি, তিনি আরও বলেন, সেরকম যারা রয়েছেন তাদের তো আমরা আগেই পাশে চেয়েছিলাম, সুতরাং তাদেরকে দলে স্বাগত জানানোর মধ্যে কোনো সমস্যা নেই। সুস্মিতা জানান, তার বিরুদ্ধে একথা কেউ বলতে পারবেন না যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার কথায় এই ধরনের অবিশ্বাস্য দুর্নীতি যে হতে পারে সেটা আমি তৃণমূলে এসে কাজ থেকে দেখেছি। আমার সমালোচকেরা বলতে পারেন যে আমার অনেক কিছু নেতিবাচক দিক আছে, কিন্তু একটা কথা কেউ আমার সম্পর্কে বলতে পারবে না যে আমি দুর্নীতির সঙ্গে জড়িত থেকেছি। দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা দেন সুখেন্দুও। তারপরে শ্রমিক স্পষ্ট জানিয়ে দেন, অতীত সকলের থাকে, তিনজনের এখন একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। ভোটের পরে তৃণমূল থেকে যাতে কেউ রাতারাতি দলে ঢুকতে না পারে সেই জন্য 3 সদস্যের কমিটি গড়া হয় বিজেপিতে। কোনো নেতা কাউকে দলে নিলে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতও দেওয়া হয়েছিল। সেই আবহে শ্রমিকের ভালো তৃণমূল মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। প্রকাশ্যের ওই মন্তব্যের বিরোধিতা করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মন্ত্রী দিলীপ ঘোষ। তারপরেই শ্রমিক ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ভালো তৃণমূল বলে কিছু হয় না, কখনো এই কথা বলিনি। ভোটের আগে থেকে বলছি, যারা প্রতিকূল পরিস্থিতিতে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছেন কিন্তু ক্ষমতায় আসার পরে অমৃতরস পানের সুযোগ পাননি, চুরি করেননি, তাদের জন্য দরজা খোলার কথা ভাবা যেতে পারে। সেটা এখন না, পরে কখন দরজা খুলতে হবে তা নিয়ে দলের মধ্যে ভাবনা চিন্তা করা হবে। বৃহস্পতিবার সুখেন্দুদের যোগদানের পরে শ্রমিকের গলায় সেই সুরই শোনা গেল। তিনি জানান, যারা তৃণমূলে থেকে দুর্নীতি করেননি তাদের আগেই পাশে চাওয়া হয়েছে। তৃণমূল ছেড়ে গত জুন মাসেই এনসিপিআইতে যোগ দিয়েছিলেন 20 জন সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঘাসফুল শিবির ছাড়েন শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারেরা। তারপরেই তাদের এনসিপিআইতে যাত্রা শুরু। যদিও সেই দলের হয়ে কোনো কর্মসূচি এখনও অবধি করতে দেখা যায়নি তৃণমূল ত্যাগী সাংসদদের। উল্টে গত মঙ্গলবার বারুইপুরের সূর্যপুরে গিয়ে সায়নী ঘোষ, কাকলিরা বলেন তাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তারপরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি এনসিপিআইয়ের সঙ্গে মধুচন্দ্রিমা পর্ব শেষ? এবার বিজেপিতে যোগদানের পালা। সেই জল্পনার মাঝে আজ বৃহস্পতিবার দেখা গেল ভিন্ন চিত্র। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আচমকাই দেখা করতে যান এনসিপিআইয়ের 2 সাংসদ ইউসুফ পাঠান ও শতাব্দী রায়। তাদের সেই নবান্নে যাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। শতাব্দী, ইউসুফদের শুভেন্দু সাক্ষাৎকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে জল্পনা। তবে কি এনসিপিআইও ছেড়ে দেবেন তারা? যদিও এই বিষয়ে মুখ খোলেননি 2 এনসিপিআই সাংসদ। নবান্ন সূত্রে খবর, নিজেদের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা। শতাব্দী বীরভূমের ও ইউসুফ বহরমপুরের সাংসদ তাদের সংসদীয় এলাকায় কাজের জন্যই শুভেন্দুর দরবারে গিয়েছেন 2 তৃণমূল ত্যাগী সাংসদ। সঙ্গে বর্ষায় মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বহরমপুরের সাংসদ, এমনটাই নবান্ন সূত্রে খবর। রাজ্যে ডিম ছোড়ার সংস্কৃতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উল্টো সুর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। শ্রমিক বলেছিলেন, কারো বিরোধিতা করতে গিয়ে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ডাকও দিয়েছেন তিনি। দিলীপ তা চান না, উল্টে তিনি বুদ্ধিজীবী এবং সমাজ বিরোধীদের মাথায় ডিম ছোড়ার নিদান দিয়েছেন। বুদ্ধিজীবীদের একাংশকে সমাজ বিরোধীর তকমাও দিয়েছেন। ডিম্বাস্ত্রকে বাঙালির এক অভিনব আবিষ্কার বলে মনে করেন দিলীপ। বারুইপুরে 12 বছরের নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত এক অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে যাওয়া হয়েছিল তাকে। পুলিশ সূত্রে দাবি, সেই সময়ে এক পুলিশকর্মীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে চেষ্টা করেছিলেন তিনি। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। এই এনকাউন্টারের বিরোধিতায় সরব হয়েছেন অনেকেই।
বিরোধী দলগুলির দাবি, বিনা বিচারে অভিযুক্তের এনকাউন্টার পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সঙ্গে এর তুলনা করেছেন অনেকে। বৃহস্পতিবার তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল দিলীপকে। এনকাউন্টারের বিরোধী হিসেবে প্রশ্নকর্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, গর্গ চট্টোপাধ্যায়দের নাম করেন। দিলীপ শুনে বলেন, যে নামগুলি বললেন বুদ্ধিজীবী নয়, তারা সকলেই সমাজ বিরোধী। অপরাধ যে এত বেড়ে গিয়েছে তার নেপথ্যে এই কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীরা। এরা নিজের নাম, ভাবমূর্তি ছাড়া আর কিছু চান না। অপরাধ হলে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে শাস্তি দিলে তার বিরুদ্ধেও আন্দোলন। আমি বলছি, ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না। এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। ডিম ছোড়া প্রতিবাদের নতুন মাধ্যম হয়ে উঠেছে মনে করেন দিলীপ। তার মতে এটি বাঙালির সমাজের আবিষ্কার। দিলীপ বলেন, বাঙালি সমাজ বহুদিন পর কিছু আবিষ্কার করেছে। রাগ বা ক্ষোভ প্রকাশ করার জন্য কারো গায়ে আঘাত না করে মানুষ যে ভাবে সাজা দিচ্ছেন সেটা খুব ভালো। এর বিরুদ্ধে গেলে আমরা ধরে নেব সরকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তাই এই ভুলগুলো করবেন না। কিছুদিন আগে দিলীপের দলেরই রাজ্য সভাপতি শ্রমিক অন্য কথা বলেছিলেন। তিনি ডিম ছোড়া সংস্কৃতির বাইরে বেরোনোর আহ্বান জানিয়েছিলেন মানুষের কাছে। বলেছিলেন, এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। সারা দেশের মানুষ এটা দেখছেন। তাতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল হচ্ছে না। কারণ প্রতি আক্রোশ, ক্ষোভ থাকতে পারে। স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে। আমার মনে হয় এটা ঠিক নয়। উল্লেখ্য, ডিম ছোড়া নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন বিচারপতিরা। রাজ্য সরকার এ ব্যাপারে কী পদক্ষেপ করেছে তার রিপোর্টও চাওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দিলীপ সেসবের বিপরীতে গিয়ে ডিম ছোড়ার নিদান দিলেন। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের তদন্তভার দেওয়া হলো রাজ্য পুলিশের সিআইডিকে। মঙ্গলবার রাতে পুলিশি এনকাউন্টারে নিহত হন ধর্ষণ এবং খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। ওই ঘটনায় ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এবার ওই এনকাউন্টারের পুলিশি তদন্তভার তুলে দেওয়া হলো সিআইডির হাতে। বারুইপুর পুলিশ জেলার পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন অভিযুক্ত প্রভাস। নিয়ম অনুযায়ী বারুইপুর পুলিশ জেলা এই তদন্ত করতে পারে না। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। নিয়ম মোতাবেক পুলিশ এনকাউন্টারের ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত হয়। সেই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সিআইডি তদন্তের পাশাপাশি ওই বিচার বিভাগীয় তদন্ত চলবে সমান্তরালভাবে। মঙ্গলবার রাত 1:45 নাগাদ অভিযুক্তকে নিয়ে অপরাধকারী আধিকারিকেরা ঘটনার পুনর্নির্মাণ করার জন্য সেখানে গিয়েছিলেন তারা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রভাসের কাছেই দাঁড়িয়েছিলেন ক্যানিং থানার পুলিশ সার্কেলের ইনচার্জ রনি সরকার। পুলিশের দাবি, তার কোমর থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশ আধিকারিকেরা তাকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালান প্রভাস। পুলিশ জানিয়েছে, তখনই নিজেকে এবং সহকর্মীদের বাঁচাতে সার্ভিস রিভলভার দিয়ে প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল। আত্মরক্ষার্থেই প্রভাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, 2টি গুলি লেগেছে প্রভাসের। একটি বুকের ডান দিকে আর একটি গুলি লাগে কোমরের ওপরে। রাতের অন্ধকারে পুলিশি এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল এই ঘটনাকে উত্তরপ্রদেশের অতীতের বিভিন্ন এনকাউন্টারের সঙ্গে তুলনা করেছে। বারুইপুর এনকাউন্টারের ঘটনার পর সরকার পক্ষকে খোঁচা দিতে উত্তরপ্রদেশ 2.0 এর মতো শব্দবন্ধ ব্যবহার করেছে তারা। আবার ঋতব্রতপন্থী তৃণমূল এই ঘটনায় সরকারের প্রশংসাই করছে। এনকাউন্টার নিয়ে মুখ খুলেছে কংগ্রেস এবং সিপিএমও। আসল তৃণমূল নয়, এবার যেন আসল বেইমান খোঁজার পালা। বারুইপুরে গিয়ে বেইমান স্লোগান শুনতে হয়েছে সায়নী ঘোষকে। ঋত শিবিরকে বেইমান বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেইমানি থেকে সরে এসে ঘরে ফেরার বার্তাও দিয়েছেন তিনি। এবার সেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকেই বেইমান বলে দাগিয়ে দিচ্ছেন। দল ভাঙার পর দুই পক্ষই একে অপরের পুরনো কাসন্দি ঘাটার চেষ্টা করছে। এবার সেরকমভাবেই কুণালের লেখা পুরনো চিঠির কথা সামনে এনে আক্রমণ করলেন ঋতব্রত। সব সিদ্ধ ভঙ্গিতে জবাব দিলেন কুণালও। 91 পাতার চিঠিটাই দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষকেই ঘুরিয়ে বেইমান বলে আক্রমণ শানান ঋতব্রত। তিনি মনে করিয়ে দেন, সাংসদ থাকাকালীন সিবিআই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইকে যে 91 পাতার চিঠি দিয়েছিলেন সেটাই হলো তুলে দেওয়ার জন্য যথেষ্ট। বিরোধী দলনেতা কুণালের নাম না করে বলেন, জেলে বন্দি থাকা অবস্থায় 91 পাতার চিঠি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআইয়ের ডিরেক্টরকে পাঠানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বেশি পাতা বরাদ্দ ছিল।
এখন অখণ্ড অবসরে মমতা বন্দ্যোপাধ্যায় বসে সেই চিঠি পড়ুন। উনি নয় হয় পাশে বসে পড়তে সাহায্য করবেন। ঋতব্রত দাবি 91 পাতার ওই চিঠি প্রয়োজন হলে তারা পাঠিয়ে দেবেন মমতার ঠিকানায়, তুলে দেবেন সংবাদ মাধ্যমের হাতেও। ওটা তো আমার বিখ্যাত চিঠি। চিটফান্ড কাণ্ডে কুণাল ঘোষ যখন জেলে ছিলেন সেই সময় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে 91 পাতার একটি চিঠি পাঠিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। সেই চিঠিতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক কথা লেখা ছিল বলে দাবি ঋতব্রতর। কুণাল ঘোষ অবশ্য দাবি করেন সে সময় তার কাঁধে বন্দুক রেখেছিলেন দলেরই কয়েকজন সদস্য। ঋতব্রতকে পাল্টা কটাক্ষ করে কুণাল এদিন বলেন, শয়নে স্বপনে জাগরণে আমার নাম মনে রাখছে ঋতব্রত, দেখে ভালো লাগছে। ওটা তো আমার বিখ্যাত চিঠি, কঠিন সময়ের চিঠি। নেত্রীর ওই চিঠি পড়ে মুখস্থ। দলের কয়েকজন আমার কাঁধে বন্দুক রেখেছিল। আজ বলছে তো, বুঝলে তো, কুণালই প্রথম হুইসেল ব্লোয়ার। সেই চিঠিকে মান্যতা দিতে বলে তোমরা কিসের বিপ্লবী?